চলুন আজকের ভিডিওতে অটোমোবাইল নিউজ যেগুলো আছে সেগুলো সম্পর্কে একটু আপডেট দিয়ে দিই। শুরু করছি রেনো দিয়ে। আপনারা জানেন যে রেনো যে ডাস্টার গাড়িটা সেটা কয়েকদিন আগেই ইন্ডিয়াতে লঞ্চ হয়ে গেছে। তো এর যে 1.3 লিটারের 4 সিলিন্ডার টার্বোচার্জ ইঞ্জিন, যেটাকে TCE 160 ইঞ্জিন বলা হচ্ছে, সেটার ARAI সার্টিফাইড মাইলেজ হচ্ছে ম্যানুয়াল ট্রান্সমিশনের ক্ষেত্রে 18.45 kmpl। আর এতে যে ডুয়েল ক্লাচ অটোমেটিক ট্রান্সমিশন আছে সেটার সার্টিফাইড মাইলেজ মানে ARAI সার্টিফাইড মাইলেজ হচ্ছে 17.75 kmpl। সেটা রেনোর তরফ থেকে, এই মাইলেজ দুটো রেনোর তরফ থেকে অ্যানাউন্স করে দেওয়া হয়েছে। এবার প্রসঙ্গত এখানে বলে রাখা দরকার যে পার্টিকুলার ইঞ্জিনটা 163 PS এর মতো ম্যাক্সিমাম পাওয়ার জেনারেট করছে আর 280 নিউটন মিটারের মতো ম্যাক্সিমাম টর্ক জেনারেট করে থাকে। এই ইঞ্জিনটা সম্পর্কে রেনো আরেকটা কথাও বলছে যে এই ইঞ্জিনটার এফিসিয়েন্সি খুব ভালো এবং এর পেছনে কারণ হচ্ছে যে লো ফ্রিকশন কোটিং এতে আছে আর হাই প্রেশার ফুয়েল ইঞ্জেকশনস রয়েছে, যেটার জন্য এই ইঞ্জিনটার এফিসিয়েন্সি খুব ভালো। তো যাই হোক, সেকেন্ড যে খবরটা সেটাই চলে আসি। কর্পোরেট অ্যাভারেজ ফুয়েল এফিসিয়েন্সি, যেটাকে বলছে ক্যাফে। এবার ক্যাফের যে 3 নর্মসটা আছে সেটার যে ড্রাফট ফ্রেমওয়ার্ক সেটা তৈরি করা হয়েছে। এবার সেই ড্রাফট ফ্রেমওয়ার্কটায় যে প্রপোজালটা দেওয়া আছে সেটা দেখে মাহিন্দ্রা বলেছে যে এই যে প্রপোজালটা আছে সেটাকে যদি কমপ্লায়েন্স করতে হয় তাহলে 5,000 কোটি টাকার মতো একটা পেনাল্টি দিতে হবে। সেটা মাহিন্দ্রার তরফ থেকে বলা হয়েছে। এর পেছনে কি কারণ বলা হচ্ছে, বলছে যে এই নর্মসটা যদি কমপ্লায়েন্স করতে হয় ইন টোটো তাহলে আগামী 2 বছরের মধ্যে ইভির ভলিউম 3 গুণ বাড়াতে হবে এবং আগামী 6 বছরের মধ্যে ইভির ভলিউম 6.5 গুণের মতো বাড়াতে হবে। তো যেটা কোয়াইট ইম্পসিবল ফর মাহিন্দ্রা, মানে একটু টাফ ব্যাপার বলছে। এবং এই টাফ ব্যাপারটা হওয়ার পেছনে কারণটা কি সেটাও বলেছে মাহিন্দ্রা বলছে যে ইন্ডিয়াতে যে সব সবজি আজকেই বেচে দেবে এরা। তো এর পেছনে কারণ কি বলছে মাহিন্দ্রা বলছে যে এদের যে ইভি চার্জিং ইনফ্রাস্ট্রাকচারটা ইন্ডিয়াতে সেটা খুবই লিমিটেড, মানে এখনও ফুল ফ্লেজভাবে চার্জিং ইনফ্রাস্ট্রাকচার গড়ে ওঠেনি ইন্ডিয়াতে। এটা 1 নম্বর রিজন বলছে। সেকেন্ড বলছে যে আইস যে ভেহিকেলগুলো আছে এবং যে ইভি ভেহিকেলগুলো আছে সেগুলোর মধ্যে প্রাইস ডিফারেন্স এখনও অনেকটা রয়েছে, এটা সেকেন্ড কারণ। এবং থার্ড যে কারণটা বলছে সেটা হচ্ছে যে এই গ্লোবাল আনসার্টেনটিস যে সমস্ত জিনিসগুলো চলছে আমাদের আশেপাশে এবং তার উপর আবার এই জিও পলিটিক্যাল কিছু টেনশনস তো রয়েছে আশেপাশে, তো সেটাও একটা কারণ বলে মনে করছে মাহিন্দ্রা। এবং মাহিন্দ্রা সেটার একটা এগেনস্টে সাজেশনও দিয়েছে। ওরা বলছে যে আপনারা যদি, মানে ক্যাফেকে বলছে যে যদি এরকম করা হয় যে ইভি যতগুলো তৈরি করতে হবে বা ইভি ভলিউম যতটা বাড়াতে হবে তার মধ্যে যদি হাইব্রিড গাড়িকেও ধরে নেওয়া হয় তাহলে এই যে প্রপোজালটা আছে সেটা কমপ্লায়েন্স করতে ওদের সুবিধে হবে। ইনফ্যাক্ট শুধু ওদের নয়, অনেক কোম্পানিকেও এই কমপ্লায়েন্সটা করতে সুবিধে হবে। এবার এখানে দুটো জিনিস আসছে, সেটা হচ্ছে যে ইনডাইরেক্টলি মাহিন্দ্রা গাড়ি মারুতিকে তো হেল্প করছে কারণ এদের মাইল্ড হাইব্রিড এবং স্ট্রং হাইব্রিড আছে, তার উপর ইভি গাড়িও আসছে। সুতরাং মারুতির পক্ষে যদি বলা হয় যে ইভির মধ্যে স্ট্রং হাইব্রিড কিংবা হাইব্রিডকে ধরে নেওয়া হয় তাহলে কিন্তু মারুতির সুবিধে হবে। সেকেন্ড আরেকটা সুবিধে হবে রেনোর আপনারা জানেন যে ডাস্টার গাড়িটা আছে সেটা এখন 2টো ইঞ্জিন অপশানে এসছে, কিন্তু তার মধ্যে মাইল্ড হাইব্রিড বা হাইব্রিড নেই। কিন্তু পুজোর সময় এদের 1.8 লিটারের যে ন্যাচারালি অ্যাসপিরেটেড পেট্রোল ইঞ্জিনটা আসছে সেটা কিন্তু স্ট্রং হাইব্রিড এবং সেই স্ট্রং হাইব্রিডটা যদি ওই ইভির যে কমপ্লায়েন্স আছে মানে ক্যাফে 3 নর্মসের যে কমপ্লায়েন্স আছে সেটার মধ্যে যদি ইনক্লুড করে নেওয়া হয় তাহলে ডেফিনেটলি রেনোর পক্ষে সুবিধে হবে। তো মাহিন্দ্রা ইনডাইরেক্টলি কিন্তু রেনোরও একটা সুবিধে করে দিচ্ছে যদি এই ক্যাফে 3 নর্মসে ইভির সাথে সাথে হাইব্রিডকেও ইনক্লুড করা হয়। এবার আরেকটা জিনিসও এখানে আসছে যে এই যে মাহিন্দ্রা বারবার বলছে যে হাইব্রিড করা উচিত, হাইব্রিডকেও ধরে নেওয়া উচিত, সেখানে কিন্তু একটা জিনিস খুব প্রকট যে মাহিন্দ্রার কিন্তু কোনো হাইব্রিড গাড়ি নেই, ঠিক আছে? এবার তার মানে কি এটা দাঁড়াচ্ছে যে যদি হাইব্রিডকে এই ক্যাফে 3 নর্মসের মধ্যে ইনক্লুড করা হয় তাহলে মাহিন্দ্রা গাড়িও হাইব্রিড গাড়ি লঞ্চ করবে? সেরকম কিন্তু একটা পসিবিলিটি থেকে যাচ্ছে, কারণ 1 বছর আগে প্রায় 2025 নাগাদ যখন XUV 3XO গাড়িটা যখন চলছিল ফুল ফ্লেজে তখন বলা হয়েছিল যে এদের 1.2 লিটারের যে পেট্রোল ইঞ্জিনটা আছে টার্বোচার্জ ওর মধ্যে কিন্তু হাইব্রিড অপশানটাও আনা হবে। ইনফ্যাক্ট আরও 2টো গাড়ি সম্পর্কে বলা হয়েছিল, মাহিন্দ্রার যে BE6 গাড়ি কিংবা XCV9E এই 2টো গাড়িকেও বলা হয়েছিল যে হাইব্রিড অপশানেও আনা হবে বলে। তো এরকম একটা পসিবিলিটি ফেলে দেওয়া যাচ্ছে না যে যদি হাইব্রিডকে ইনক্লুড করা হয় তাহলে কিন্তু মাহিন্দ্রাও
হাইব্রিড গাড়ি লঞ্চ করতে পারে। এবার 3 নম্বর নিউজে চলে যাই। 3 নম্বর নিউজটা একটু অদ্ভুত টাইপের নিউজ। সেটা হচ্ছে যে 2025-এর আগস্ট মাসে মাহিন্দ্রার তরফ থেকে BE6-এর ব্যাটম্যান লিমিটেড এডিশনটা লঞ্চ করা হয়েছিল। তো ইনিশিয়ালি বলা হয়েছিল যে 300খানা এরকম ব্যাটম্যান লিমিটেড এডিশনের গাড়ি বিক্রি করা হবে সারা ভারতবর্ষে, কিন্তু পরবর্তীকালে ওটাকে বাড়িয়ে দেওয়া হয়, কারণ ওভারঅল একটা ফিডব্যাক নেওয়া হয়। তখন দেখা যায় যে আরও লোক এই মাহিন্দ্রার ব্যাটম্যান এডিশনটা BE6-এর ব্যাটম্যান এডিশনটা নেওয়ার জন্যে উদ্গ্রীব এবং ইচ্ছা প্রকাশ করেছে। তো সেই জন্য সেটাকে 999 করে দেওয়া হয়। তো আগস্ট মাসে যখন বুকিংয়ের জন্য ওপেন করা হয় তখন সঙ্গে সঙ্গে মানে কয়েক মিনিটের মধ্যে 999খানা ব্যাটম্যান এডিশনের গাড়ি, যেটা লিমিটেড এডিশন, সেটা কিন্তু বুক হয়ে যায়। এবার সেই সময় 999খানা গাড়ি বিক্রি হয়ে গেল। এবার অনেক লোকে বললো যে আমাদেরও ইচ্ছে ছিল, আমরাও পাইনি, আমাদেরও জন্য ব্যাটম্যান আনো, আমাদেরও জন্য ব্যাটম্যান লিমিটেড এডিশন আনো। তো সেটা শুনলো মাহিন্দ্রা এবং 2026-এ 10 মার্চে ওরা আবার 999খানা ব্যাটম্যান লিমিটেড এডিশনের BE6 গাড়ি ওপেন করলো ফর বুকিং। এবার ওপেন করার কয়েক মিনিটের মধ্যে বুকিংও হয়ে গেল। এবার 999খানা গাড়ি ডেলিভারও হয়ে যাবে ইন ডিউ কোর্স। এইবার কথা হচ্ছে যে এই প্রিভিয়াসলি আগের বছরে যে 999খানা লোক গাড়ি কিনেছিল তারা এবার বেঁকে বসেছে। তারা বলছে যে আপনারা তো বলেছিলেন যে লিমিটেড এডিশন, BE6-এর ব্যাটম্যান লিমিটেড এডিশন, এবার সেই গাড়িটা তার মানে আর বেরোবে না। তার মানে আমার শহরে হয়তো আমি কিংবা আমাকে বাদ দিয়ে আরও 2-3 জন এরকম ব্যাটম্যান এডিশনের গাড়ি নিয়ে ঘুরে বেড়াবে। তো এবার আপনারা আবার ওই 999খানা গাড়ি এবছরে লঞ্চ করলেন, তো সেই গাড়ির যে এক্সক্লুসিভনেস সেটা তো নষ্ট হয়ে গেল। সুতরাং তারা এবার বেঁকে বসেছে। এবার এই বেঁকে বসাটা মাহিন্দ্রার কানে গেছে। মাহিন্দ্রার তরফ থেকে বলা হয়েছে যে যারা আগের বছর এই BE6 ব্যাটম্যান এডিশনটা কিনেছেন তারা ওই গাড়িগুলো ফেরত দিয়ে দিতে পারে, মানে যে ডিলারের কাছ থেকে কিনেছে সেই ডিলারকে ওরা ফেরত দিয়ে দিতে পারে এবং ফেরত দিলে সেই 100% টাকা ওদেরকে ফেরত দিয়ে দেওয়া হবে। এবার এই খবরটা শুনে আবার সোশ্যাল মিডিয়া দুটো ভাগে ভাগ হয়ে গেছে। একটা ভাগ বলছে, একটা চাঙ্ক অফ পিপল বলছে যে মাহিন্দ্রার তরফ থেকে খুব বড় কাজ করা হয়েছে, যে 1 বছর ধরে যেরকমভাবে পেরেছে ইউজ করেছে গাড়ি, সেই গাড়িটাকে মাহিন্দ্রা আবার ফেরত নিয়ে নিচ্ছে এবং ফুল টাকা রিফান্ড করছে। এটা মাহিন্দ্রার মতো কোনো কোম্পানি করেছে কিনা জানি না, এটা একটা বিশাল ব্যাপার মাহিন্দ্রা। আবার আরেকটা দল বলেছে যে মাহিন্দ্রা কিন্তু এটা একটু অডাসিটি দেখিয়েছে, মানে এই যে 999খানা গাড়ি লিমিটেড এডিশন সেটা তো আর লঞ্চ করতে পারতো না পরের বছর, কিন্তু তা সত্ত্বেও লঞ্চ করেছে কাস্টমারদের কথা ভেবে। এবার কত বড় অডাসিটি দেখুন। এবার যেই অভিযোগ করেছে আগের বছরের খদ্দেররা, তাদেরকে বলেছে তোমরা গাড়ি ফেরত দিয়ে দাও, আমরা টাকা দিয়ে দিচ্ছি। সুতরাং কত বড় অডাসিটি। এইভাবে দুটো ভাগে ভাগ হয়ে গেছে। তো এই ব্যাপারে আপনাদের কী রায় একটু কমেন্ট করে আপনারা জানাবেন আমাকে। 4 নম্বর নিউজে চলে যাই। হুন্ডাইয়ের যে এক্সটার গাড়ি আছে সেটার একটা ফেসলিফট ভার্সন চলে এসছে। এই গাড়িটার অনরোড প্রাইস কলকাতাতে 6,79,000 টাকা থেকে শুরু এবং এদের যে টপ ভেরিয়েন্টটা সেটার দাম 11,10,000 টাকার মতো পড়বে। টায়ার সাইজে HX2 আর HX3 যে ভেরিয়েন্টটা আছে তাতে 14 ইঞ্চির টায়ার পাওয়া যাবে। HX4, HX4 প্লাস 6-এ 15 ইঞ্চি স্টিল রিম পাওয়া যাবে আর 15 ইঞ্চিরই ডায়মন্ড কাট অ্যালয় হুইল পাওয়া যাবে এর ওপরের ভেরিয়েন্টটায়, অর্থাৎ HS8 আর HX10-এ। এদের যে স্পেয়ার হুইলটা আছে সেটা কিন্তু 14 ইঞ্চির স্টিল রিমই থাকবে। এই গাড়িতে বিভিন্ন রকম সেফটি ফিচার্স আছে, যেমন 6 এয়ার ব্যাগ, ABS উইথ EBD, ইলেকট্রনিক স্টেবিলিটি কন্ট্রোল, হিল স্টার্ট অ্যাসিস্ট কন্ট্রোল, রিয়ার পার্কিং সেন্সার্স, হেডলাইট এসকর্ট সিস্টেম, সেন্ট্রাল লকিং, স্পিড সেন্সিং অটো ডোর লক, ইম্প্যাক্ট সেন্সিং অটো ডোর আনলক, সিট বেল্ট রিমাইন্ডার ফর অল সিটস, 3-point সিট বেল্টস ফর অল সিটস, আইসোফিক্স, ইমোবিলাইজার, বাগলার অ্যালার্ম, রিয়ার ডিফগার যেটা HX6, 8 আর 10-এর মধ্যে আছে। রিয়ার পার্কিং ক্যামেরা HX2-তে নেই, তার উপরের ভেরিয়েন্টগুলোতে আছে। সিমিলারলি IRVM ডে অ্যান্ড নাইট মিরর HX2-তে নেই, এর ওপরের ভেরিয়েন্টগুলোতে আছে। এছাড়া অটোমেটিক হেডল্যাম্প আছে যেটা HX8 আর HX10-এর মধ্যে পাবেন। এছাড়া টায়ার প্রেশার মনিটরিং সিস্টেমের যে ফিচার্সটা সেটা HX2 আর HX3-তে নেই, বাকি ওপরের ভেরিয়েন্টগুলোতে অর্থাৎ 4, 4+, 6, 8, 10 এই সমস্ত ভেরিয়েন্টগুলোতে পাওয়া যাচ্ছে। ইঞ্জিন অপশানে কোনো চেঞ্জ নেই। 1.2 লিটারের কাপ্পা পেট্রোল ইঞ্জিনই রয়েছে, পেট্রোল উইথ CNG রয়েছে, এতে অন্য কোনো ইঞ্জিন অপশান আনা হয়নি। ক্লেমড মাইলেজ হচ্ছে 19.4 kmpl এর মতো। এবার এই যে হুন্ডাই এক্সটার, সেটার সাথে আপনি যদি চান যে কোনো গাড়ির আপনারা কম্পারেটিভ স্টাডি চান, তাহলে সেটা নিয়েও আমি ভিডিও বানিয়ে দেবো, খালি আপনি কমেন্ট বক্সে লিখে জানাবেন। এবার 5 নম্বর নিউজে চলে যাই। টাটা সিয়েরা আপনারা জানেন যে কয়েক মাস আগেই লঞ্চ হয়েছিল। এবার টাটা সিয়েরার যে লঞ্চিং ইভেন্টটা হয়েছিল না, সেখানে একটা ভিডিও দেখানো হয়েছিল যে
দুটো গাড়ি, দুটো টাটা সিয়েরা মুখোমুখি ধাক্কা লাগানো হচ্ছে। ঠিক মুখোমুখি নয়, মানে এই রকমভাবে ধাক্কা লাগানো হয়েছিল, ঠিক আছে। এবার সেই ভিডিওটা দেখিয়ে এটাই প্রমাণ করার চেষ্টা করা হয়েছিল যে টাটা সিয়েরা ইজ আ স্টার্ডি কার এবং সেটা 5 স্টার রেটিং পাওয়ার ক্ষমতা রাখে। অর্থাৎ এই গাড়িটা অন্যান্য যে সমস্ত টাটা গাড়িগুলো আছে সেগুলোর মতোই শক্তপোক্ত গাড়ি। এবার সেকেন্ড একটা নিউজ এসছে ওই কদিন আগে, একজন ভদ্রমহিলা, ওই ম্যাডাম আর কি, টাটা সিয়েরার টেস্ট ড্রাইভ করতে বেরিয়েছিলেন, ইয়েলো কালারের টাটা সিয়েরা, এবং তিনি যখন টেস্ট ড্রাইভ করছিলেন তার সাথে আরও কো প্যাসেঞ্জার ছিলেন যারা ওনার সাথে ছিলেন টেস্ট ড্রাইভ করাবার সময়। এবার যখন উনি গাড়িটা চালাচ্ছিলেন তখন কোনো কারণে উনি কন্ট্রোল হারান গাড়িটার এবং দুটো টু হুইলারকে ধাক্কা মারেন, একটা অটোকে ধাক্কা মারে এবং একটা ব্যারিকেডে ধাক্কা মেরে, কনস্ট্রাকশন হচ্ছিল একটা বিল্ডিং কিংবা কোনো একটা জায়গা, সেখানে 20 ফুট নিচে গাড়িটা পড়ে যায়। এবার 20 ফুট নিচে পড়ে যাওয়ার পর একটা ক্যাজুয়ালিটি বা আহত হওয়ার একটা সম্ভাবনা ছিল, কিন্তু দেখা গেছে যে গাড়ির মধ্যে যে সমস্ত প্যাসেঞ্জাররা ছিল সবাই কিন্তু সেফ, তাদের কোনো রকম ক্ষয়ক্ষতি হয়নি এবং গাড়িটাকেও তারপর ওই 20 ফুট নিচের জায়গা থেকে তুলে আনা হয় এবং এটাই দেখানো হয় লাইক অ্যান অ্যাডভার্টাইজমেন্ট যে এই গাড়িটা কত স্টার্ডি গাড়ি দেখুন। থার্ড একটা ইভেন্ট হচ্ছে যে টাটা সিয়েরার ভারত এনসিপি ক্র্যাশ টেস্ট হয়েছে এবং ভারত এনসিপি ক্র্যাশ টেস্টে যথারীতি আর 5টা টাটা গাড়ির মতোই এটা 5 স্টার রেটিং পেয়েছে। অ্যাডাল্ট অকুপেন্ট টেস্টে এবং চাইল্ড অকুপেন্সিতেও এটা 5 স্টার রেটিং পেয়েছে। অ্যাডাল্ট অকুপেন্সিতে 31.14 আউট অফ 32 স্কোর করেছে, 0.86 স্কোর কমে গেছে। ফ্রন্টাল যে ইম্প্যাক্ট টেস্ট আছে সেটাতেই সম্ভবত স্কোর কমেছে, কারণ সাইড ব্যারিয়ার যে ইম্প্যাক্ট টেস্টটা হয়েছে সেখানে যে ড্রাইভারের ছবিটা আছে সেটা অল গ্রিন আছে, তার মানে কোনো রকম ক্ষয়ক্ষতি হয়নি। কিন্তু ফ্রন্ট থেকে যখন ধাক্কা লাগানো হয়েছে তখন দেখা গেছে যে ড্রাইভারের চেস্ট এবং হাঁটুর নিচে যে পায়ের অংশটা আছে সেটা অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ প্রোটেকশান দেখা গেছে এবং কো ড্রাইভারেরও ফ্রন্টাল যে ইম্প্যাক্ট টেস্ট হয়েছে সেখানেও কিন্তু ডান পায়ের হাঁটুর নিচের অংশটা একটু হলুদ মতো দেখানো হয়েছে, একটু না মানে হলুদ মতোই দেখানো হয়েছে, তাতে বোঝা যাচ্ছে যে অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ প্রোটেকশানই পাওয়া গেছে এবং সেই কারণেই অ্যাডাল্ট অকুপেন্সিতে টাটার স্কোর একটুখানি কমে গেছে। সুতরাং টাটা সিয়েরাকে যদি ধাক্কা মারাতেই হয় তাহলে সাইড থেকে ধাক্কা মারানো ভালো, তাতে কিন্তু ফুল প্রোটেকশান পাওয়া যাবে। এবার যদি চাইল্ড অকুপেন্ট টেস্টটা দেখবো তাহলে দেখবো যে 44.73 আউট অফ 49 স্কোর করেছে চাইল্ড অকুপেন্সিতে, এটাও 5 স্টার রেটিং পেয়েছে। কিন্তু চাইল্ড অকুপেন্সিতে টাটার যে আর দুটো গাড়ি মানে টাটা পাঞ্চ এবং টাটা হ্যারিয়ার ইভি, এটা 45 আউট অফ 49 স্কোর করেছিল, টাটা সিয়েরার থেকে বেশি স্কোর করেছে। আর স্কডার যে কাইল্যাক গাড়িটা আছে সেটারও যে চাইল্ড অকুপেন্সি সেটাও কিন্তু 45 আউট অফ 49 স্কোর করেছিল। অর্থাৎ এই তিনটে গাড়ি টাটা সিয়েরার থেকে চাইল্ড অকুপেন্সিতে বেশি স্কোর করেছে। এবার কথা হচ্ছে যে এই যে টাটার যে কোনো গাড়ি বলুন না কেন সবসময় দেখানো হয় যে সেফটি খুব ভালো এবং খুব ভালো প্রোটেকশান দেয়, তো এটাই কি টাটার অ্যাডভার্টাইজমেন্ট হয়ে গেছে? মানে টাটা কি শুধুমাত্র গাড়ি বিক্রি করতে চাইছে যে আমি কতটা সেফটি, আমার গাড়ি কতটা সেফটি সেটা দেখি, আর কোনো ক্রাইটেরিয়া রাখছে না? মানে আমার কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে একটা টাটার গাড়ির দরজা যখন বন্ধ করে তখন থার্ড করে একটা আওয়াজ হয়, সেটাও অ্যাডভার্টাইজমেন্টে দেখানো হয় যে গাড়ির দরজা কত শক্ত। গাড়ি যখন ধাক্কা মারানো হচ্ছে তখন দেখানো হচ্ছে যে 5 স্টার রেটিং পেয়েছে। দুটো ইভেন্ট দেখানো হয়েছে, একটা এই যে লেডি ড্রাইভার যিনি আছেন অ্যাক্সিডেন্ট করে বসেছেন, আরেকটা লঞ্চের সময় দেখানো হয়েছিল যে গাড়ির কতটা স্টার্ডি। তো এরকম 3-4টে জিনিস যেখানে শুধুমাত্র টাটা সেফটি অ্যাসপেক্টটাকেই তো ফোরফ্রন্টে রেখে দিচ্ছে, আর যে সমস্ত ফ্যাক্টরগুলো থাকা কথা মানে যেমন ইঞ্জিন কেমন, কিংবা ধরুন না আমি একটা কথার কথা বলি যে একটা গাড়িতে ব্রেক প্যাড কীরকম, যে গাড়িটা ভারী হবে সেই গাড়িটার তো ব্রেক ধরতে গেলেও ব্রেক প্যাডটা সেরকম স্টার্ডি হওয়া চাই, সেরকম ভালো কোয়ালিটি হওয়া চাই, না হলে তো কয়েকদিন বাদে ব্রেক প্যাডটাও খারাপ হয়ে যাবে। তো সেই জিনিসটা টাটা দেখাচ্ছে না কেন? টাটা ভারী গাড়ি বেচছে মানে এটাই নয় যে শুধুমাত্র ওরা ক্র্যাশ টেস্ট দেখিয়ে দেবে, আমার যে অন্যান্য পার্টস আছে, ফিট অ্যান্ড ফিনিশ আছে, সেগুলোও স্টার্ডি। মানে আমার যে ব্রেক প্যাড আছে সেটাও কিন্তু এমন একটা কোম্পানি থেকে আনা হচ্ছে এবং এমন কোয়ালিটির আনা হচ্ছে যেটা লঞ্জিভিটি অনেকটা বেশি ভারী গাড়ি হওয়া সত্ত্বেও। তো এটাকে প্রজেক্ট করুক। আমার সাথে একজন ভিডিও করেছিলেন, মানে তিনি তার টাটা নেক্সন গাড়িটা এনেছিলেন, তিনি বলেছিলেন যে আমার গাড়ির হেডলাইটই কেটে গেছে। সেই ভিডিওটা যদি না দেখে থাকেন এখানে দেখবেন যে গাড়িটা বেশ কয়েকবার খারাপ হয়েছে বিভিন্ন কারণে। তো সেখানে একটা জায়গায় উনি বলেছেন যে আমার গাড়ির হেডলাইট খারাপ হয়ে গেছিলো। তো এই হেডলাইটটা নিয়েও টাটা বলুক যে আমার হেডলাইটটার যে লাইটটা আছে কিংবা ব্যাকে যে লাইটটা আছে সেই লাইটটাও অমুক কোম্পানি থেকে আনা হচ্ছে যেটা কোয়ালিটিটা ভালো।
হতে পারে যে এটা কাকতালীয়, যে আমি যার সাথে ভিডিও করেছি তার লাইটটা হয়তো কেটে গেছে, কিংবা আমি অনেক সময় এমন গাড়ি দেখি যে যার টাটার ব্যাক লাইটের একটা লাইট কাটা, এটা কাকতালীয় হতে পারে, আমি ভুলও হতে পারি, হয়তো আমার চোখে এগুলো পড়েছে, কিন্তু সেটাও টাটা প্রমাণ করা উচিত যে কোয়ালিটিটাও আমরা ভালো দিচ্ছি, শুধুমাত্র আমরা গাড়ির সেফটিটাকেই ফিচার করছি না, আরও অনেকগুলো অ্যাসপেক্টকে আমরা তুলে ধরছি। তো সেই জিনিসটাও টাটার দেখানো উচিত। তো যাই হোক, আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর যদি চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব করে নেবেন। আমি গাড়ির ভিডিও নিয়ে মাঝে মাঝেই আসতে থাকি এই চ্যানেলে। আর যারা 4 হুইলার চালান তারা সিট বেল্ট পরবেন, যারা 2 হুইলার চালান হেলমেট পরবেন। খুব ভালো থাকবেন,